প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন করোনা এবং করণীয়তে। আমি বরাবরের মতোই আছি ডাক্তার শাহেদ ইমরান। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে সারা বিশ্বে করোনার সংক্রমণ বাড়ছে, মৃত্যুর তালিকাও হচ্ছে দীর্ঘ। এরকম একটি বাস্তবতায় বাংলাদেশে করোনার সংক্রমণের কি অবস্থা, আমাদের গর্ভকালীন সময়ে মায়েরা কি করবেন এবং একই সাথে বাংলাদেশের জনস্বাস্থ্যটি কি অবস্থায় রয়েছে, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমাদের আলোচনায় আজকে এটিএন বাংলায় স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন দেশের স্বনামখ্যাত একজন স্ত্রীর এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার নূর ওয়া বুশরা জাহান, সহকারী অধ্যাপক স্ত্রী ও প্রসূতি বিদ্যা বিভাগ, স্যার সলিফুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল। আপনাকে স্বাগত জানাচ্ছি ডক্টর বুশরা আমাদের এটিএন বাংলা স্টুডিওতে। একই সাথে দর্শক মণ্ডলী, আমাদের অনলাইনে যুক্ত আছেন ডাক্তার আরিফ মাহমুদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং পরিচালক মেডিকেল সার্ভিসেস এভার কেয়ার হাসপাতাল। ডক্টর আরিফ, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এটিএন বাংলার আজকের এই অনুষ্ঠানে যুক্ত হবার জন্য অনলাইনে। প্রথমেই আমি একটু ডক্টর নূর বুশরা জাহান, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই যে করোনার মহামারীকালীন সময়ে আমরা রয়েছি, আমাদের গর্ভবতী নারী বা গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তাদের পুষ্টির বিশেষ প্রয়োজন, তাদের অনেক সমস্যা হতে পারে এই গর্ভকালীন সময়টিতে। আমরা একটু জানতে চাই যে এই করোনাকালীন সময়ে আসলে নবদম্পতিরা তাদের গর্ভধারণ পরিকল্পনা কেমন হওয়া উচিত, একটু এই প্রশ্ন দিয়ে শুরু করব, তারপরে আপনার কাছ থেকে অন্য বিষয়গুলো নিয়ে জানতে চাইব। এখন যে করোনা পরিস্থিতি, সেটা নিয়ে আমরা সবাই খুবই উদ্বিগ্নর মধ্যে আছি। আমাদের খুবই টেনশন কাজ করে, আমরা খুব স্ট্রেসফুল কন্ডিশনে আছি। তো স্বাভাবিকভাবেই যে যারা নতুন দম্পতি, হ্যাঁ, এই নতুন দম্পতিকে আমি বলবো এবং আমরা বলবো অ্যাকচুয়ালি যে আমরা যেটা আমাদের গাইনি বিভাগ, যেটা আমরা বলছি গাইনি এবং প্রসূতি বিভাগ, যে আপাতত যারা নতুন দম্পতি তাদের এখন বাচ্চা সংক্রান্ত যদি ওনারা চিন্তা ভাবনা করে থাকেন, তাহলে এটা অন্তত এই ক্রাইসিস পিরিয়ডটা ওভার হতে দেন। এই ক্রাইসিস পিরিয়ডটা ওভার হলে তারপরে আমরা চাচ্ছি যে ওনারা এই বিষয়ে একটু চিন্তা ভাবনা করুন। কারণ হচ্ছে যে সাধারণত আমরা দেখি যে যদি আমি খুব গ্রাম্য অবস্থার যদি আমি দেখি যে এখন কিন্তু আমাদের ইকোনমিক কন্ডিশন, আমরা যে একটা পরিস্থিতির মধ্যে গিয়েছিলাম, অনেক ভালো একটা অবস্থার মধ্যে আমরা গিয়েছিলাম, কিন্তু এখন কিন্তু আর সেই জিনিসটা আমরা কতটুকু আবার ওভারকাম করতে পারবো এবং কত দিনে সেটা আমাদের আবার আমরা আগের অবস্থায় ফিরে যেতে পারবো, এটা কিন্তু আমরা এখনো সুনিশ্চিত করে বলতে পারছি না। ফলে কি যেটা আমরা আশঙ্কা করছি যে গ্রাম্যগঞ্জে যে বাল্য বিবাহ সেটা আমরা কিন্তু রোধ করে ফেলেছিলাম এবং একটা বয়স সীমা আমরা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেটা এখন আমরা কতটুকু আবার আমরা উইথহোল্ড করতে পারবো সেটা কিন্তু আমরা বুঝতে পারছি না। তো আমরা আশঙ্কা করছি যে অনেক বাল্য বিবাহ হবে। এবং এটুকু একটু জানিয়ে রাখতে চাই যে অন্তত 18 বছরের আগে বিয়ে না এবং 21 বছরের আগে গর্ভধারণ না, এটা আমাদেরকে মেনটেন করতে হবে। তো এখন যদি বাল্য বিবাহ যদি হয়েই যায়, তাহলে এই নবদম্পতি এনাদের উদ্দেশ্যে এবং এনাদের ফ্যামিলিদের উদ্দেশ্যে এটুকুই বলা আমি বলবো যে ওনারা যাতে গর্ভধারণটা একটু পিছিয়ে নেন, মানে অর্থাৎ জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করুক। 21 বছরের আগেই যেন গর্ভধারণের পরিকল্পনা না করা হয়, সেই ব্যাপারে আপনি পরামর্শ দিচ্ছেন। জি, কারণ আমি একটু বলি 21 বছর কেন, কারণ একটা মেয়ের যে সে যখন গর্ভধারণ করে তার নিজের পুষ্টির দরকার আছে এবং সে যে বাচ্চার যে অনাগত তার সন্তান, যেটা খুবই কাঙ্ক্ষিত, সেই সন্তানকেও তো আমার একটা সুন্দর একটা পরিবেশ যাতে দিতে হবে এবং সন্তানটা যাতে সুস্থভাবে জন্মগ্রহণ করে এবং সে যাতে পুষ্টি নিয়ে জন্মগ্রহণ করে। তো যদি মাই যদি অপুষ্টির মধ্যে থেকে যায়, তাহলে সেই সন্তানটা কিভাবে পুষ্টির মধ্যে থাকবে? এই জন্য যে মানে অ্যাটলিস্ট 20 বছর লাগে একটা মেয়ের পুরোপুরি শারীরিক গঠন সম্পন্ন হতে, এবং তারপরে হচ্ছে যদি সে গর্ভধারণ করে 21 বছরের পরে, তখন তার মা এবং বাচ্চা উভয়ের জন্যই জিনিসটা খুবই সন্তোষজনক হয়। জি, ধন্যবাদ ডক্টর বুশরা, আপনার কাছ থেকে খুব চমৎকার করে এই বিষয়টি আপনি আমাদেরকে বললেন। এবং একই সাথে আমি যদি একটু বলি যে গর্ভধারণের যে পরিকল্পনা রয়েছে, যে বা গর্ভধারণ করছেন যারা গর্ভবতী মায়েরা, এই সময়টিতে আসলে তাদের বাড়তি কি যত্নের প্রয়োজন, বিশেষ করে করোনাকালীন সময়ে বিশেষ কিভাবে তাদেরকে যত্ন করা প্রয়োজন? যেমনটি করে আমরা বলছি যে নিরাপদে থাকবার জন্য বাড়িতেই থাকেন, কিন্তু আমরা অনেকেই আছে চাকরিজীবী মায়েরা আছেন, গর্ভবতী মায়েরা আছেন, তারা আসলে এই সময়টিতে কি করবেন? তারা কি করবেন? তারা তো অবশ্যই, যেটা আমাদের বলা হচ্ছে যে সামাজিক দূরত্ব, আসলে সামাজিক দূরত্ব কথাটা না বলে যদি ফিজিক্যাল ডিস্টেন্স আমরা বলি, এই
এই জিনিস কথা শারীরিক দূরত্ব বলা শারীরিক যায়। দূরত্ব, যে এটা একটু জোর দেওয়া উচিত। কারণ সামাজিক দূরত্ব বলতে যেটা বোঝা যাচ্ছে যে মানুষের সাথে কথা বলছে না, যে অনেক ধরনের আমরা যে দেখতে পাচ্ছি, সেগুলো না করে জাস্ট ফিজিক্যাল ডিস্টেন্সটা আমরা মেনটেন করব, এবং যা বলা হচ্ছে যে নাকে কানে হাত মুখ দেব না, তারপরে হাত পরিমিতভাবে ধুতে থাকবো এবং বারবারই পরিষ্কার করতে থাকবো, এবং যখন বাইরে যাচ্ছি মাস্ক পরিধান করব এবং সঠিকভাবে মাস্ক পরিধান করব। এবং মাস্কের যে ব্যাপারটা, সেটা হচ্ছে যে অনেকেই আমরা যেটা দেখি যে মাস্কটা আমরা নিচে নামিয়ে কথা বলি, হ্যাঁ মানে কথা যখন বলছি তখন আমরা নিচে, আসলে তো মাস্কটা দেওয়াই হচ্ছে যাতে আমার এই যে স্পিলের যেটা হয় সেটা যাতে পরিহার করার জন্য, এটা যাতে অন্য মানুষকে ক্ষতি না করে এবং অন্য মানুষের যেন যেটা হচ্ছে সেটা যদি আমার মধ্যে না আসে, যেন কোনোভাবে তো এই জন্য বললাম যখনই মাস্ক খোলার দরকার হয়, তাহলে আমরা মাস্কটা পুরোপুরি খুলবো এবং এই গলার মধ্যে নিয়ে রাখবো না, এবং এটাকে আবার টেনে তুলবো না। তাহলে হয় কি, এখানে যে আমার যে জীবাণুগুলো থাকছে সেটা কিন্তু আবার আমি ইনহেল করছি। তো এই জিনিসটা মাস্কের একটু সঠিকভাবে নিয়মিত এটা ব্যবহার বিধিটা একটু মেনে নিতে হবে। এবং আর পুষ্টির যে ব্যাপারটা বললেন, পুষ্টি তো অবশ্যই দরকার, কারণ হচ্ছে যে প্রত্যেকটা বাচ্চারই জন্যই পুষ্টির দরকার এবং মার নিজের শরীরের জন্যই পুষ্টি দরকার। তো পুষ্টির ব্যাপারটা প্রথমে যেটা চলে আসে যে সাধারণত আমরা এই সাবকন্টিনেন্টের যে মহিলা যারা আছেন আমরা, তারা কিন্তু মানে জন্মগতভাবেই একটু অ্যানিমিক অর্থাৎ হচ্ছে যে রক্তশূন্যতা, রক্ত স্বল্পতা বলা যায়, রক্ত স্বল্পতার মধ্যে আমরা থাকি। কিন্তু আমরা যখন আবার এই গর্ভধারণ করি, তখন দেখা যাচ্ছে এটা আমরা রক্ত শূন্যতায় চলে যাচ্ছে। তো এই জন্য যে আয়রন কন্টেনিং ফুড যাতে একটু বেশি করে খাওয়া হয়, আয়রন কন্টেনিং ফুড যেমন হচ্ছে কচু শাক, লাল শাক, এগুলো আমরা একটু ভালো ভালো করে খাবো। তারপর হচ্ছে কলিজা, গরুর কলিজা, মুরগির কলিজাও হতে পারে, প্রাকৃতিক উৎস থেকে এগুলো পাওয়া যায়। আচ্ছা, মাংস, ডিম, এগুলো আমরা একটু বেশি করে খাবো এবং দুধটা সাথে রাখবো, এবং সাথে ভিটামিন সি অবশ্যই পরিমিত পরিমাণে খেতে হবে। মানে আমাদের দেশে আল্লাহর রহমতে অনেক শাকসবজি মানে ফল প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে, এখন কাঁঠালের সময় আছে, আপনারা ইচ্ছা মতন খেতে পারেন, হ্যাঁ যার যার রুচির মতন খাবেন, খেতে পারবেন এবং খেতে পারবেন। জি জি, কারণ এই সময়টিতে আসলে অনেকে অরুচিতে বা বমি বমি ভাব এই সময় শুরুর দিকে যদি কোনো প্রবলেম হয়, তখন তো আমরা ব্যবস্থা দিয়ে থাকবেন। খুব চমৎকার করে বলছিলেন ডাক্তার নূর ওয়া বুশরা জাহান। আমরা দর্শক মণ্ডলী, আপনারা জানছিলেন যে আসলে গর্ভবতী মায়েরা কি করবেন সেই বিষয়ে আমাদের পরামর্শ আমরা পাচ্ছিলাম। আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আরিফ মাহমুদ। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? জি জি ধন্যবাদ। জি ডাক্তার আরিফ মাহমুদ, আপনি এই করোনার পরিস্থিতির শুরু থেকেই কাজ করে যাচ্ছেন। আপনি নিজেও একটি হাসপাতালের মেডিকেল সার্ভিসেস ডিপার্টমেন্টের পরিচালক হিসেবে কাজ করেন। আপনার কাছে একটি সুনির্দিষ্ট প্রশ্ন, সেটি হচ্ছে যে আমরা জানতে পারছি যে অনেক হাসপাতালগুলো সার্টিফিকেট বা সনদ না, করোনা নেগেটিভ সনদ না থাকলে তারা ভর্তি নিচ্ছে না। বেসরকারি হাসপাতালগুলোর ব্যাপারে এই প্রশ্নটি কিন্তু প্রায়ই দেখা দিচ্ছে। আর এই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনারা কি এরকম হাসপাতালে এভাবে ভর্তির প্রক্রিয়াতে আসলে কি করা উচিত, বা আপনারা কিভাবে ভর্তি নিচ্ছেন, এটি আমাদের সাধারণ মানুষের জন্য আমরা একটি প্রশ্ন করছি আপনার কাছে। ধন্যবাদ শাহেদ ভাই, ধন্যবাদ এটিএন বাংলা আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে এটা আমার কাছেও এসেছে যে অনেক জায়গায় কোনো করোনা সার্টিফিকেট ছাড়া ভর্তি নিচ্ছে না, কিন্তু এটা আইডিয়ালি হওয়া উচিত না। কারণ রোগী তো জানবে না তার করোনা হয়েছে কি হয়নি, সে যখন অসুস্থ হবে তখন সে হাসপাতালে যাবে। সুতরাং হসপিটালের দায়িত্ব হচ্ছে তাকে ঠিক মতো গাইড করা, তার পরীক্ষাটা করা, তার করোনা আছে কি করোনা নাই। এই জন্য হসপিটাল যেটা করা উচিত, আমি বলতে চাই যে খুব সুন্দরভাবে একটা জোনিং ট্রায়াজিং করবে প্রথমে, যে যদি ইমার্জেন্সিতে হয় তাহলে ইমার্জেন্সিতে যেগুলি আমরা সাসপেক্ট করতেছি সেই পেশেন্টগুলি কোথায় থাকবে, আর নর্মাল পেশেন্টগুলি নন করোনা বা যেগুলি আমরা সাসপেক্ট করি না সেই পেশেন্টগুলি কোথায় থাকবে, সেটাকে বলা হয় ট্রায়াজিং। এবং ঠিক একই প্রক্রিয়া তাকে ফলো করতে হবে হসপিটালকে ওপিডির ক্ষেত্রে। তারপরে আসলো হসপিটালের ভিতরে যখন ভর্তি হবে জোনিং। যখন একটা রুগী আসলো যার কোনো পরীক্ষা করা নাই, জ্বর কাশি সর্দি এরকম সিমটম আছে করোনা, তাকে প্রথমে একটা গ্রে জোন বলি আমরা, এমন একটা জায়গায় রাখতে হবে, কারণ সে তো করোনা হতেও পারে নাও হতে পারে। সুতরাং সে যদি নর্মাল রোগীর সাথে মিশে যায় তাহলে নর্মাল রোগীর আবার ইনফেকশনের সম্ভাবনা থাকবে। সুতরাং আমাদের যেটা করতে হবে, রোগীকে একটা আইসোলেটেড জায়গায় রাখতে হবে যেখানে করোনা রোগীও থাকবে না, নন করোনাও থাকবে না। ওই একটা দিন বা দেড়টা দিন রেখে ওইখানে আরটিপিসিআর টেস্টটা করতে হবে। তো আরটিপিসিআর টেস্টটা করলে আপনি 24 ঘন্টার মধ্যে রিপোর্টটা পেয়ে যাবেন। যদি রিপোর্টটা পজিটিভ আসে তাহলে আমি পজিটিভ ইউনিটে পাঠিয়ে দিব, আর যদি রিপোর্টটা নেগেটিভ আসে তাহলে আমরা যেখানে রোগী ওয়ার্ড বা কেবিনে যেতে চাই স্পেসিফিক যেখানে হেলথ কেয়ার নিড আছে সেখানে আমরা পাঠিয়ে দেবো। এইটাই আসলে আইডিয়ালি হওয়া উচিত এবং আমরা এইভাবেই পরিচালনা করতেছি। এবং প্রত্যেকটা হসপিটালে এই জোনিং, রেড জোন, গ্রিন জোন, গ্রে জোন এটা মেনে চলা উচিত এবং ট্রায়াজিং সিস্টেমটা ফলো করা উচিত। তাহলে আমার মনে হয় যে আপনি যে সমস্যার কথা বলেন এই সমস্যাটা দূর হবে।
জি ডক্টর আরিফ, আমরা একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি যে যে সময়টিতে আসলে সংক্রমণের হার বেড়ে যাচ্ছে এবং একই সাথে মৃত্যুর তালিকা বাড়ছে, এরকম একটি বাস্তবতায় আসলে আমরা দেখতে পাচ্ছি যে করোনার টেস্টই কমে যাচ্ছে। এখন আরেকটি বিষয় মানুষ যেটি মনে করছে, বা একটা আস্থার সংকট কিংবা অনাস্থা নিয়ে, অনাগ্রহ নিয়ে আর টেস্টই অনেকে হয়তো করতে যাচ্ছেন না, এরকম একটি অভিযোগ বা এরকম একটি বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে বিষয়টি কি? আমরা রোগীর টেস্টের বিষয়টিতে আসলে কতটুকু আমরা কোন অবস্থায় রয়েছি বা কতটুকু স্বাচ্ছন্দ্যে আছি এখন এই মুহূর্তে, আপনার কাছে কি মনে হয়? জি ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা একটু অ্যানালাইসিস করে আমাকে বলতে হবে, এক কথায় উত্তর দেওয়া একটু ডিফিকাল্ট। জি জি জি। কারণ হচ্ছে আপনি যদি গত এক সপ্তাহ ডাটা দেখেন, আমাদের অ্যাভারেজ আমরা দেখতে পাচ্ছি 12,000 থেকে 12,500 রোগীর আমরা টেস্ট করতেছি, এবং তার মধ্যে পজিটিভ আসতেছে অ্যারাউন্ড 3,000, মারা যাচ্ছে অ্যারাউন্ড 38 to 40। কিন্তু একসময় আমরা 15,000 17,000 টেস্ট করতাম, এবং তখন 5,000 7,000 রোগী পজিটিভ হতো, এবং মৃত্যুর হারও 55 57 67ও দেখেছি। তাহলে কি মনে হচ্ছে না আমাদের যে টেস্টের হার কমে যাচ্ছে? জি। কিন্তু আপনি আবার পক্ষান্তরে দেখবেন, আমরা যদি সংক্রমণের হার বিচার করি, কিন্তু আমাদের এখনো এই সংক্রমণের হার হচ্ছে 24% বেশি, এবং গতকাল এটা 24.75 ছিল। তার মানে ইনফেকশনের ঝুঁকি, সংক্রমণের ঝুঁকি কিন্তু বাংলাদেশে কমে যায়নি, সুতরাং আমরা কিন্তু এখনো স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছি। এটা হলো একটা পয়েন্ট। কিন্তু এখনো কথা হচ্ছে কেন টেস্ট কমে যাচ্ছে। এটা যদি আমরা লজিক বের করতে যাই, তাহলে আপনি দেখবেন প্রথম যখন এই করোনা ভাইরাসটা আমাদের দেশে আসে, জি। তখন আমাদের মধ্যে অনেক আতঙ্ক, অনেক বিভ্রান্তি ছিল, এবং আপনি জানেন কেউ যদি করোনা পজিটিভ হতো তাকে আমরা কন্ট্যাক্ট ট্রেসিং করতাম। কন্ট্যাক্ট ট্রেসিং করে সে যদি 20 জন 30 জন লোকের সাথে মিশতে, আমরা সবার টেস্ট করাতাম। এবং তখন আরো একটা গাইডলাইন ছিল যে পরপর 2টা টেস্ট নেগেটিভ আসলে সে তখন কাজে ফিরে যেতে হবে। জি। কিন্তু এখন যে গাইডলাইন আবার এসেছে, সিডিসি যেটা 17ই এই জুলাই আপডেট করেছে, তাতে কিন্তু এখন আর টেস্ট বেসড নয়, এটা হচ্ছে সিম্পটম বেসড। উপসর্গ না থাকলে তারা কর্মক্ষেত্রে ফিরে যেতে পারবে। সেকেন্ড টেস্ট আর থার্ড টেস্ট করার আর কোনো প্রয়োজন নাই। জি। আমার করোনা হলো, আমার যদি মাইল্ড উপসর্গ থাকে 10 দিন পরেই আমি কিন্তু ভালো হয়ে যেতে পারি। আমার টেস্ট পজিটিভ থাকতে পারে, কিন্তু আমি কোনো ইনফেকশন ছাড়াবো না। সিরিজে এই গাইডলাইনটা দিয়েছে, তো যার কারণে টেস্টের সংখ্যা কিছুটা কমেছে। আরেকটা লোকজন বলে যে এখন সরকারি জায়গায় 200 টাকা বা 500 টাকা চার্জ বসাচ্ছে, অনেকে এটার জন্য কমে গেছে। আমার মনে হয় না এই টাকার জন্য এই টেস্টটা কমে গেছে বিকজ আমরা অনেক সচেতন হয়েছি। এখন আর বারবার রিপিট টেস্ট করার প্রয়োজন নাই, কন্ট্যাক্ট ট্রেসিং এর প্রয়োজন নাই, এই কারণে টেস্টের সংখ্যাটা কমছে। কিন্তু সংক্রমণের হার কিন্তু বেশি আছে। অ্যাজ এ বিশেষজ্ঞ আমি বলবো, আমাদের এটা কোনো আত্মতৃপ্তিতে ভোগার কোনো সুযোগ নেই। আমাদেরকে আরো সতর্ক থাকতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কারণ ইনফেকশন রেট কিন্তু বেশি। আপনি যেটা বললেন, অলরেডি সারা বিশ্বে 6 লাখের উপরে লোক মারা গিয়েছে, এবং গতকাল বা পরশুদিন ইউএসএ তে 77,000 কেস ডিটেক্ট হয়েছে। সুতরাং আমরা কিন্তু সবাই এখনো স্বাস্থ্য ঝুঁকিতেই আছে। আমাদের বাংলাদেশে কিন্তু 2 লক্ষ লোক ছাড়িয়ে গেছে শনাক্ত রোগীর সংখ্যা, এবং ধরে নেওয়া হচ্ছে যে এর চেয়ে অনেক বেশি আক্রান্ত রোগী আমাদের এই বিভিন্ন জায়গায় রয়েছে। আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এই যে টেস্টের ব্যাপার কমে যাওয়ার ক্ষেত্রে টেস্ট সম্প্রতি জেকেজি এবং এই রিজেন্ট গ্রুপের যে ঘটনাটি ঘটলো, তারপরে মানুষের টেস্ট করবার প্রতি একটা অনাগ্রহ তৈরি হলো কিনা, বা আসলে টেস্টে নির্ভর, এই যে এখন যে টেস্টগুলো হচ্ছে সেগুলোর প্রতি নির্ভরতার জায়গাটি কি আমরা রাখতে পেরেছি কিনা, আপনার কাছে কি মনে হয় একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে? সত্যি কথা বলতে এটা তো অবশ্যই আমাদের জন্য একটা আস্থার সংকটে ফেলে দিয়েছে। রোগীরা আস্থা পাচ্ছে না হসপিটাল বা হেলথ কেয়ার সেটআপের উপরে। কিন্তু 2-3টা ঘটনা দিয়ে বিচার করলে হবে না। আপনি জানেন এটার ইম্প্যাক্ট কিন্তু আমাদের বিদেশি প্রবাসী ভাইদের উপর পড়েছে। আমাদের ফ্লাইট, সুতরাং এটা একটা ইন্টারন্যাশনাল ইম্প্যাক্টও আছে। কিন্তু এগুলি কাটিয়ে উঠতে হবে। আমি মনে করি এবং সারা বিশ্বে কিন্তু এই ঘটনাটি প্রচারিত হয়েছে, তাদের গণমাধ্যমে নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে সবাই কিন্তু এই ধরনের একটি সংবাদ প্রচার করেছে, যেটি বাংলাদেশের ভাবমূর্তি অনেকটাই ক্ষুণ্ণ করে। এবং কিন্তু আমার মেসেজ থাকবে সবাইকে, টেস্টের কোনো বিকল্প নাই, টেস্ট করতেই হবে, কারণ টেস্ট ছাড়া আপনি করোনা ডায়াগনোসিস করতে পারবেন না। আর আমাদের যে হেলথ বুলেটিন ডেইলি প্রচারিত হয়, সেখানে শুধু কনফার্ম কেস, কনফার্ম কতজন মারা গেছে, কতজন ভালো হয়েছে, এই তথ্যটাই দেওয়া হয়। ওইখানে কিন্তু যারা এই সিমটম নিয়ে রোগী থাকে, যারা প্রতিদিন ঢাকা মেডিকেলে বা বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, বা সিমটম নিয়ে অনেক রোগী আক্রান্ত হচ্ছে, এই ডাটাটা দেওয়া হয় না। সুতরাং আমরা যদি টেস্টটা করি তাহলে এই রোগীগুলোকে মিস করবো। সুতরাং আমাদের টেস্টের সংখ্যা বাড়াতে হবে। জি, টেস্টের সংখ্যা বাড়াতে হবে। ধন্যবাদ ডাক্তার আরিফ মাহমুদ, আপনি আমাদের আলোচনার সাথেই আছেন। ডক্টর বুশরা, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে বন্ধ্যাত্ব চিকিৎসা যারা নিচ্ছে, এই ইনফার্টিলিটি, এটি কিন্তু বাংলাদেশে অনেক পরিবারের জন্য একটি খুবই কষ্টের, এবং এই সমস্যাগুলো নিয়ে তারা ভুগছেন অনেকেই। এখন এই করোনাকালীন সময়ে আসলে তাদের জন্য যারা চিকিৎসা নিচ্ছেন তাদেরকে কি করণীয় রয়েছে, এবং বাংলাদেশে আসলে এই চিকিৎসার কতটুকু উন্নতি হয়েছে বা অগ্রগতি, বা প্রযুক্তির যুগে বাংলাদেশে কতটুকু উন্নতি করেছে, আপনার কাছ থেকে একটু
জানতে চাই। আচ্ছা, ধন্যবাদ। ইনফার্টিলিটি যেটা মানে বন্ধ্যাত্ব, সেটা তো এখন মানে প্রথম যখন মার্চ এপ্রিলের দিকে যখন আমরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলাম, তো ইনফার্টিলিটিটা এটা এমন কোনো বিষয় নেই যে লাইফ সেভিং, যে আমার রোগী মরে যাচ্ছে আমাকে সঙ্গে সঙ্গে বাঁচাতে হবে, মানে এটা এমার্জেন্সি কোনো কন্ডিশন না। তো সেই জন্য তখন আমরা বলেছিলাম, মানে তখন আপাতত এই চিকিৎসাটা একটু স্তীমিত ছিল, মানে ওভাবে যেটা আমার সরকারি লেভেলে যেভাবে আমরা প্রত্যেক দিন পেশেন্ট দেখছিলাম, প্রত্যেক দিন একটা ফলো আপের মধ্যে ছিলাম, সেটা কিন্তু তখন একটু স্তীমিত ছিল। কিন্তু এখন এটা আমরা আস্তে আস্তে আবার রিভাইভ করছি এবং ফলো আপের মধ্যে পেশেন্টদেরকে নিয়ে আসছি। তো প্রথমে যেটা বললাম যে যারা একটু অল্প বয়স্ক, মানে সদ্য বিয়ে হয়েছে, তাদেরকে তো প্রথমেই বলেছি যে আপনারা এখন এই বিষয়টা নিয়ে অন্তত চিন্তা করেন না, এ বছরটা যাক। আর যারা অলরেডি এই প্রসেসের মধ্যে আছেন এবং যাদের অলরেডি বয়স 30-এর ঊর্ধ্বে কিংবা 35-এর ঊর্ধ্বে, এবং তারা তো যেই প্রসেসে আছে তারা অবশ্যই সেই প্রসেসটা মেনটেন করতে হবে। তারা যেভাবে তার ডক্টরের কাছে যাচ্ছেন, ফলো আপে আছেন, ঠিক সেভাবেই তাদেরকে ফলো আপে যেতে হবে। এবং আমরা যেটা বলি যে টেস্ট টিউব বেবির কথা, যেটা এখন আমরা সরকারি লেভেলে এখনও আনতে পারিনি, তবে আমরা চেষ্টার মধ্যে আছি, কিন্তু প্রাইভেট লেভেলে এটা তো হচ্ছে এবং এটা খুব আমরা আশার বানিয়ে দেখছি যে এখানে অনেক ধরনের সাকসেস রেট আমরা পাচ্ছি। আমাদের মধ্যে যারা করেন এটা খুব ভালো সাকসেস রেটই আছে। তো সেই আইভিএফ প্রসিডিউরটাও কিছুদিন ধরে বন্ধ ছিল, কিন্তু আপাতত এটা আমরা একটা সাধারণত আইভিএফটা একটা সাইকেলের মধ্যে করি। কিছু পেশেন্ট একসাথে করে তারপরে তাদেরকে একটা সাইকেল, আমরা ওষুধ দিয়ে এই সাইকেলটা মেনটেন করি এবং তারপরে ইনপুট করা হয় এমব্রায়োটা দিয়ে। তো এই জিনিসটা এখন আমরা শীঘ্রই আবার চালু করতে যাচ্ছেন। অর্থাৎ এই সেবাটি কিন্তু আসলে এখন পাওয়া যাবে বলে আপনি বলছেন, কিন্তু যে ফলো আপের কথা বললেন, এই মুহূর্তে তো আসলে আমরা নিরাপদে থাকবার জন্য বলছি যে বাসায় থাকা খুব জটিলতা না হলে কিন্তু হাসপাতালে আসতে মানা করা হচ্ছে। সেক্ষেত্রে কি টেলিমেডিসিন বা অন্য কোনো ভাবে কি সম্ভব কিনা, মানে অথবা ভার্চুয়াল ভিজিট মানে আপনি হোয়াটসঅ্যাপে অথবা যে ভার্চুয়াল ভিজিট বিভিন্ন অনলাইনে সেই সার্ভিসটা আমি ডাক্তারের সামনে বসে যে ভিডিও কল এভাবেও হতে পারে, এবং এভাবে আমিও ওইভাবে সেবা দিয়ে যাচ্ছি অলরেডি। টেলিমেডিসিন এবং ভার্চুয়াল ভিজিটও দিতে পারছি। একটু ডক্টর বুশরা, এই প্রথম গর্ভধারণের প্রথম 3 মাস আসলে মায়েদের অনেক নিজেরা যারা নতুন একেবারে প্রথম সন্তান নিতে যাচ্ছেন, এরকম মায়েদের কিন্তু অনেক সময় অনেক কমপ্লেইন থাকে। আসলে কি কি সমস্যা হয় প্রথম 3 মাসের মধ্যে, এই সমস্যাগুলো একটু জানতে চাই। জি, প্রথম 3 মাসের মধ্যে তার একটু মাথা ঘোরায়, বমি ভাব লাগে, ঠিক আছে, এবং সে প্রথমত দুর্বল ফিল করে, ঘুম থেকে উঠতে একটু দেরি হচ্ছে, ঘুম থেকে উঠতে ইচ্ছা করছে না, হ্যাঁ, এই ধরনের অবসন্নতা, মানে সাইকিয়াট্রিক কোনো প্রবলেমও অনেক সময় মানে বিষাদগ্রস্তও থাকতে পারে। তো যার ফলে হয় কি যে ওনারা তখন যে দুর্বল ফিল করে, এই জিনিসটাই মোটামুটি, এবং ভমিটিং হয়। ভমিটিং কিন্তু একটু নর্মাল, যেটাকে আমরা মর্নিং সিকনেস বলি, যে সকালে উঠে এরকম হবে, একটু বমি লাগবে, 2-1বার বমি করাটা কিন্তু নর্মাল। কিন্তু এটা যদি একটু বেশি মাত্রায় হয়ে যায়, যে হ্যাঁ সে সারাদিনই বমি করছে, কিংবা বমির পরিমাণ মাত্রাও বারবার খুব ঘন ঘন বমি হচ্ছে, এবং সে একেবারে নিস্তেজ হয়ে যাচ্ছে, নেতিয়ে পড়ছে এবং কিছুই খেতে পারছে না, মুখ দিয়ে সে কিছুই খেতে পারছে না, তখন সেটাকে আমরা তখন আবার একটু মানে ডক্টরের শরণাপন্ন অবশ্যই হতে হবে। প্রয়োজন হলে হসপিটালেও ভর্তি হতে লাগতে পারে। তখন আমরা স্যালাইন দিই অথবা ইলেকট্রোলাইটটা করি, যে তার কোনো লবণের ঘাটতি হয়েছে কিনা শরীরে, সেগুলো দেখে তারপর আমরা ট্রিটমেন্ট দিই, এবং এটা খুব 2-3 দিনের মধ্যেই উনি রিকভার করে যান। জি, একটু এর সাথে আরেকটা হচ্ছে যে অনেক সময় একটু ব্লিডিং হতে পারে, যেটা হচ্ছে যে অনেক সময় যে ওনার যে সাইকেল সেটা সাইক্লিক্যালি 2-1 ফোঁটা রক্ত যেতে পারে, সেটা তখন তিনি খুব কনসার্ন হয়ে যান। ওটা আসলে কিছু না, তার প্রেগন্যান্সি মোটামুটি ঠিকই আছে, এটা একটা। আরেকটা হচ্ছে যে অনেক সময় যেটা আমরা বলি থ্রেটেন্ড অ্যাবর্শন, মানে একটু থ্রেট করছে যে আমার প্রেগনেন্সিটা থাকবে কিনা, এটা একটু কনসিয়াসের বিষয়। তখন এই ধরনের যদি কোনো প্রবলেম আমরা ওভার টেলিফোনও বলি, তখন আমরা বলে দিই যে আপনি একদমই বিছানায় থাকবেন, অথবা মানে সহবাস করবেন না, রেস্টে থাকবেন, কোনো কাজ করবেন না, ঝুঁকে কোনো কাজ করবেন না, ভারী কোনো জিনিস টেনে তুলবেন না, এবং সাথে 2-1টা মেডিসিন আমরা দিয়ে থাকি, যেটা এটা এম্পেরিক্যাল কিছু হরমোন দিয়ে থাকি। তো সেগুলো করে সাধারণত যদি আর অন্য কোনো প্রবলেম না থাকে, এটা কিন্তু সেরে যায়। জি, একটু আপনার কাছে আরেকটি প্রশ্ন, সেটি হচ্ছে যে হাই রিস্ক প্রেগন্যান্সি বলে একটি কিন্তু কথা রয়েছে। এই হাই রিস্ক প্রেগন্যান্সি অর্থাৎ ঝুঁকিপূর্ণ যে গর্ভধারণ, এই গর্ভবতী নারী যারা আছে ঝুঁকিতে রয়েছেন, আসলে এগুলো কোন ধরনের রোগীরা ঝুঁকিতে রয়েছেন, এবং তাদের জন্য এই করোনাকালীন সময়ে আসলে কি পরামর্শ রয়েছে, তারা কিভাবে বা কখন হাসপাতালে যাবেন, কিংবা বাসায় বসেই কিভাবে বুঝবেন যে তারা ঝুঁকিতে রয়েছেন এই সময়টি?
আচ্ছা, হাই রিস্ক প্রেগনেন্সি বলতে আসলে আমরা বুঝি যে যেই সব মাদের যে এমন কোনো কিছু মেডিকেল কন্ডিশন থাকতে পারে, গর্ভধারণ সংক্রান্ত কোনো কন্ডিশন থাকতে পারে যেটা তাদের নিজেদের এবং তার বাচ্চাকে একটা ঝুঁকির মধ্যে রেখেছে, জি। সেই প্রেগনেন্সিগুলোকে আমরা আসলে হাই রিস্ক প্রেগনেন্সি বলছি। তো হাই রিস্ক প্রেগনেন্সি ওনারা নিজেরা কিভাবে বুঝবেন যে আমি আদৌ ঝুঁকিতে আছি কিনা? কিন্তু একটা কথা, যে প্রত্যেকটা প্রেগনেন্সিকেই কিন্তু আমরা হাই রিস্ক হিসাবে ট্রিট করব, মানে মাথায় রাখবো যে এই প্রেগনেন্সিটা এখন নর্মালি যাচ্ছে, জি। ঠিক আছে, তার কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু কখন যে সেই সমস্যার মধ্যে চলে আসবে এটা কিন্তু কেউ বলতে পারে না। যেমন একটা প্রেগনেন্সি খুব ভালো যাচ্ছে, তার ডেলিভারিও হলো, কিন্তু ডেলিভারি হওয়ার পরে হঠাৎ করে দেখা গেল তার প্রচুর রক্তপাত হতে, যেটাকে আমরা বলছি পোস্টপার্টাম হেমোরেজ। জি। তো এটারও কিন্তু রিস্ক ফ্যাক্টর আসলে আমরা জানি যে হ্যাঁ, রক্তশূন্যতা যদি থাকে, রক্ত অল্পতা যদি থাকে, সেগুলো আমাদেরকে আগে থেকেই ম্যানেজ করে নিতে হবে, কিন্তু হতে পারে সেগুলো হওয়ার পরেও কিন্তু হঠাৎ করে মানে এরকম সমস্যা হতে পারে। তো সেই জন্য প্রত্যেকটা প্রেগনেন্সিকে আমরা আসলে খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখব। মূল্যবান গর্ভধারণই বলা হ্যাঁ, যাবে। জি। তারপরেও হচ্ছে যে যারা ইনিশিয়ালি আমরা প্রথমে যে বুকিং ভিজিট যেটা, সেখানেই কিন্তু আমরা পেশেন্টদেরকে দেখে আমরা আলাদা করে ফেলবো যে এনারা হাই রিস্ক। যেমন প্রথমে হচ্ছে বয়সের যে ব্যাপারটা, জি। 30-এর ঊর্ধ্বে, কোনো কোনো জায়গায় আমাদের WHO বলছে 30-এর ঊর্ধ্বে, আর ফিগো সেটা হচ্ছে যে ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল যে গাইনোকোলজিক এবং অবস্টেট্রিক সোসাইটি, তারা বলছে 35। মানে এই এইজটা প্রথমেই, যে যদি একজন আসলে আমি তার নাম এবং তার বয়সটা জিজ্ঞেস করি, তখনই কিন্তু আমি তাকে আইডেন্টিফাই করে নিতে পারছি যে আমি তাকে হাই রিস্কের মধ্যে ফেলবো কিনা, এটা একটা। এবং তারপরে চলে আসে যে তার আমি অবস্টেট্রিক হিস্ট্রি, মানে তার আগের যে কীরকম ইতিহাসটা কী ছিল, তার সেরকম কোনো বারবার অ্যাবর্শনের হিস্ট্রি আছে কিনা, কিংবা তার আগে বাচ্চা হয়ে যায় কিনা, হঠাৎ করে প্রিটার্ম লেবার যেটাকে আমরা বলছি, সেরকম কোনো হিস্ট্রি তার আছে কিনা, তার আগের প্রেগনেন্সিতে কোনো তার মেডিকেল ডিসঅর্ডার, যেমন অ্যানিমিয়া, যেমন প্রেশার বেশি, ডায়াবেটিস, এই ধরনের কোনো সমস্যা ছিল কিনা, এই ধরনের এগুলো মানে মেডিকেল এই ধরনের কন্ডিশনগুলো, জন্ডিস হয়েছিল কিনা, কিংবা তিনি যক্ষা রোগী ছিলেন কিনা, এই ধরনের মেডিকেল কন্ডিশনগুলোকে এই ইতিহাসগুলো আমরা জেনে নিব। এবং সাথে তার এখনকার প্রেগনেন্সিতে সেগুলোও তো আবারও আমরা জানবো যে এখন সে কোনো প্রবলেমের মধ্যে আছে কিনা, এখন তার কোনো মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা, এবং এখন তার বাচ্চাটা কেমন আছে, এখন তার বাচ্চার হাইটটা কি ঠিক মতন বাড়ছে কিনা, সে ঠিক মতন খাওয়া দাওয়া করছে কিনা, তার বাচ্চার পজিশনটা কেমন, এইসব বিষয় চিন্তা করে আমরা হচ্ছে যে তাকে হাই রিস্ক কিংবা হাই রিস্ক না সেটাকে আলাদা করব। এবং আলাদা করলেন। জি। এবং অবশ্যই তাকে আমাকে ফলো আপে রাখতে হবে, এবং প্রত্যেকটা ভিজিটই যখন সে দেবে আমাকে, প্রত্যেকটা আমার কাজ হবে যে তার এই হাই রিস্ক জিনিসগুলোকে এক্সক্লুড করে নেওয়া, যে সে হাই রিস্কের মধ্যে পড়ছে কিনা। এবং যারা হাই রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে তাদের জন্য আসলে এই করোনাকালীন সময়ে কি পরামর্শ, বা তাদের জন্য আসলে বাড়তি কি যত্নের প্রয়োজন? হ্যাঁ, বাড়তি যত্নের অবশ্যই প্রয়োজন আছে, এবং যেটা করোনাকালের প্রথম দিকের যে আমরা যেটাকে বলছিলাম যে আপনারা এসেন না হসপিটালে, যতটুকু পারেন অ্যাভয়েড করে যান, কিন্তু এখন আমরা কিন্তু আর সেটা বলছি না। এখন আমরা বলছি যে অবশ্যই যাদের প্রয়োজন এবং যারা হাই রিস্ক, অবশ্যই তারা হাসপাতালে আসবেন, ডক্টরের পরামর্শ নেবেন, এবং ডক্টর যেভাবে তাকে ফলো আপ আসতে বলবে যে হ্যাঁ আপনি 1 সপ্তাহ পরে আসেন, 2 সপ্তাহ পরে আসেন, কিংবা 3 দিন পরে আসেন, এমন ওরকম কন্ডিশন থাকতে পারে, তো ওনারা সেভাবে ডক্টরের অ্যাডভাইসটা নেবে, অর্থাৎ উপদেশ নিয়ে তারা চলবে। দর্শক মণ্ডলী, বুঝতে পারছেন যে আসলে ঝুঁকিপূর্ণ গর্ভধারণ বা যারা গর্ভবতী মায়েরা রয়েছেন কাদের জন্য ঝুঁকি রয়েছে, সেই বিষয়ে আমাদের কিন্তু আজকে ডক্টর নূর ওয়া বুশরা জাহান খুব চমৎকার করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন। দর্শক মণ্ডলী, অনলাইনে আছেন একজন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার আরিফ মাহমুদ। ডাক্তার আরিফ মাহমুদ, আপনার কাছে একটি প্রশ্ন, সেটি হচ্ছে আমরা বাংলাদেশে বাঙালিরা কিন্তু খুব উৎসব পাগল মানুষ, আমরা বেশ কিছু উৎসব কিন্তু এই করোনাকালের মধ্যেই পার করেছি নির্জীবভাবে, একেবারে প্রাণহীনভাবে। আমাদের সামনে রয়েছে আরেকটি ঈদ, কোরবানি ঈদ। আমরা দেখেছি যে এই উৎসবের পর কিছুটা ইন্টারনাল মাইগ্রেশন যদি বলি, আমাদের মানুষের চলাচল বেড়ে গিয়েছিল এবং তার পরবর্তীতে কিন্তু সংক্রমণও বেড়েছে। এরকম একটি বাস্তবতায় আসলে আগামী কোরবানি ঈদটি আসলে আমাদের কিভাবে করা প্রয়োজন বলে আপনি মনে করেন? কেননা বাংলাদেশে সাধারণ মানুষের অনুভূতিও রয়েছে এই কোরবানি ঈদ ঘিরে, রয়েছে জীবিকার প্রশ্ন, অনেকগুলো বিষয়। এই সব বিষয় যদি মাথায় রেখে আপনাকে প্রশ্নটি করা হয় যে আসলে আমাদের এই মুহূর্তে করণীয় কি? ধন্যবাদ। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বর্তমান প্রেক্ষাপটে। আপনারা জানেন যে করোনা প্যান্ডেমিক সময়ে আমরা পয়লা বৈশাখ পার করেছি, আমাদের সবচেয়ে ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর পার করেছি কোনো উৎসব ছাড়া। সামনে আমাদের ঈদ উল আজহা আছে, আপনি জানেন, যেটা
অনেক ঐতিহ্য বহনকারী এবং আমরা অনেক খুব ভাবভঙ্গির ভাবে এবং অনেক উৎসবের মাধ্যমে এই কোরবানিটা পার করে থাকি। কিন্তু এবারের জন্য আমরা যদি সেভাবে পার করতে যাই তাহলে সেটা ঠিক হবে না। কারণটা হচ্ছে আপনি অলরেডি দেখবেন যে আমাদের যা জাতীয় যে অ্যাডভাইজারি কমিটি, টেকনিক্যাল কমিটি আছে, ওনারা কিন্তু সরকারকে অলরেডি কিছু উপদেশ দিয়েছেন। তার মধ্যে বলেছেন যে এসব জায়গায় রেড জোন আছে, যেমন ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, নরসিংদী, চিটাগাং, এইসব জায়গায় তারা কোরবানির হাট দিতে মানা করেছেন এবং অন্যান্য জায়গায় কোরবানির হাটটা দিলেও সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বড় জায়গায় দিতে বলেছেন এবং 2টা গেট থাকবে, 50 লোক হাটে যাবে না, স্বাস্থ্যবিধি প্রপারলি মেনে চলতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। কারণ সরকার আবার এটাও বলছে যে কোনো অফিস আদালত থেকে কোনো কর্মচারী বা আমরা যারা কাজ করি তাদেরকে গ্রামে যেতে নিষেধ করছে, কিন্তু পক্ষান্তরে আপনি দেখবেন গণপরিবহন খোলা। তাহলে কি আশঙ্কা করা যাচ্ছে? আমরা যেটা রোজার ঈদের সময় দেখেছিলাম যে তারপরে অনেক লোকের সংক্রমণের হার বেড়ে গেছে। এখন আমি আশঙ্কা করতেছি আমরা যদি এইভাবে কোরবানি পালন করি তাহলে কিন্তু আমরা স্বাস্থ্য ঝুঁকি এবং সংক্রমণ ঝুঁকিতে পড়ে যাবো। সুতরাং আমাদের এখনই স্ট্র্যাটেজি ঠিক করতে হবে আমরা কি করবো। সুতরাং কোরবানি করতে হলে আপনি দেখবেন যে আমাদের মাননীয় মেয়রদা কিছু পদক্ষেপ নিয়েছে, সেই জন্য তাদেরকে সাধুবাদ। এখন এই বছর কিন্তু ডিজিটাল হাটটা কিন্তু অনেক প্রচলিত হচ্ছে, অনলাইন কেনা বেচা হচ্ছে। সুতরাং আমি বলবো যে যারা আমরা কোরবানি দিতে চাই এটা একটা ওয়াজিব আমল, সুতরাং অনলাইনে যদি করতে পারি, কারণ এখন অনেক কিছু, এইমাত্রই আমি মেসেজ পেলাম উত্তর সিটি কর্পোরেশন থেকে অনলাইনে কোরবানি দেওয়ার জন্য। তাতে হবে কি তারা কোরবানি দিয়ে প্রপার ওয়েতে মাংসগুলি করে তারপর বাসায় পাঠিয়ে দেবে, এতে হয়তো সংক্রমণের ঝুঁকিটা কমে যাবে। আরেকটা জিনিস হচ্ছে আপনি দেখবেন যে এখন তো মহামারী চলছে, রোজার ঈদের সময় সৌদি আরবে কারফিউ ছিল এবং এবারে হজের মতো বড় একটা ফরজ আমল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সুতরাং এই মহামারীর সময় আমাদেরকে অনেক সতর্কতার সাথে এই কোরবানিটা পালন করা উচিত এবং আমি জনগণের উদ্দেশ্যে বলবো যে আপনার স্বাস্থ্যবিধি মেনে যতটুকু অনলাইনের মাধ্যমে যদি কোরবানি দেওয়া সম্ভব সেটাই করবেন, আর যদি বাধ্য হন করতে তাহলে স্বাস্থ্যবিধি প্রপারলি মেনে করতে হবে। কারণ যে কসাইরা কাজ করবে তাদেরকে মাস্ক করতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করতে হবে, গ্লাভস থাকতে হবে এবং সেইভাবেই তারা মাংসগুলি প্রিপেয়ার করবে এবং প্রিপেয়ারের পরে যেই ব্যাগে অথবা যেই পাত্রতে করে নেওয়া হবে সেইগুলিও আমাদের ক্লিন করতে হবে। এই অনেকগুলি আমাদের চেইন অফ কমান্ড ফলো করতে হবে। এবং হাটের বিষয়ে আপনি যেটা বললেন যে এখানে একটা অর্থনীতিকের চাকা আছে, আপনি গতকাল আমি দেখছিলাম প্রায় 250 লক্ষ কোটি টাকা এই কোরবানির বাজারকে ঘিরে আমাদের দেশে ব্যবসা হয়। সুতরাং এখানে অনেকগুলি একটি বড় ট্রানজাকশন হয়। জি, হ্যাঁ, সুতরাং এই চাকাটা আমরা ব্রেক করতে পারবো না, এটা একটা সাইকেল। সুতরাং আমার উপদেশ থাকবে যে আমরা স্বাস্থ্যবিধি মেনে যেভাবে গভর্নমেন্ট আমাদের গাইডলাইন দেয় সেভাবেই করতে হবে এবং নিজের সচেতনতা নিজেকেই রক্ষা করতে হবে এবং নিজেকেই মেনটেন করতে হবে। সুতরাং আমরা যদি সেভাবে করতে পারি তাহলে আমরা আশা করি সুস্থ থাকবো, নাহলে যে ক্ষতিটা আমাদের হয়ে যাবে, যে সংক্রমণের হার বেড়ে যাবে, সেটা কন্টেন করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে এবং আমরা পুরো বাংলাদেশই আক্রান্ত হয়ে যাব। সুতরাং আমাদেরকে সতর্ক থাকা উচিত আমি মনে করি। আমাদের আসলে এই মুহূর্তে আশার আলো কি রয়েছে যে আমরা দেখছি যে প্রতিষেধক চায়না যে ভ্যাকসিনটি আবিষ্কৃত হয়ে ট্রায়ালে যাচ্ছে তার তৃতীয় ধাপটি বাংলাদেশেও হবে এবং 2100 জন ভলান্টিয়ারকে এই তৃতীয় ধাপে রাখা হবে, যেখানে তাদের কাছ থেকে এই ফলাফলটা নেওয়া হবে। আপনার কাছে কি মনে হয় সামনে আমরা সুদিন আসছে কিনা, বা আমাদের বাংলাদেশে আসলে সাধারণ মানুষের জন্য কি পরামর্শ রয়েছে, কি আশা রয়েছে? ডক্টর আরিফ মাহমুদ, আপনার কাছ থেকে আমরা জানতে চাই। এটা একটা আমি বলবো এটা একটা আশার প্রশ্ন, ভালো প্রশ্ন, কারণ আশা নিয়ে আমরা বেঁচে থাকি। আপনি যদি দেখেন এই করোনা প্যান্ডেমিকে বাংলাদেশের সিচুয়েশন, আমি কিন্তু কোনো অংশে খারাপ বলবো না। আমাদের কিন্তু মৃত্যু হার 1.27%, ভালো হয়ে গেছে 50% উপরে উঠে, মর্টালিটি অনেক কম। সুতরাং আমাদের কিন্তু চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো। এখন যেটা বলেন এটার থেকে এই করোনা ভাইরাস তো একটা ইনফেকশাস ডিজিজ, এটা আমাদের কোনো ওষুধ আপনি না জানেন যে কোনো ওষুধ এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি। সুতরাং ভ্যাকসিনই আমাদের একমাত্র আশা। আর ভ্যাকসিন নিয়ে যেটা বললেন যে গতকাল বিএমআরসি অনুমোদন দিয়েছে, সেটা চীনে প্রস্তুতকারী একটা ভ্যাকসিন, যেটা আমাদের দেশে ট্রায়াল হবে 4টা হসপিটালে। তা আমি তো খুবই আশাবাদী, কারণ ভ্যাকসিন ছাড়া তো কোনো উপায় নাই। এবং আপনি এই মুহূর্তে জানেন প্রায় 22টা কোম্পানি ওয়ার্ল্ডে ভ্যাকসিন নিয়ে কাজ করতেছে। অক্সফোর্ড ইউনিভার্সিটির যে বিখ্যাত সারা গিলবার্টের যে ভ্যাকসিনের নিয়ে কাজ করাটা, সেটাও আগামী মার্চে আসবে। ওনারা প্রায় থার্ড ট্রায়ালে আছে এবং মার্চে তারা ইনশিওর করেছে। চায়নায় কিন্তু আরও একটা ভ্যাকসিন আপনি জানেন, যেটা ওদের সৈন্যদের উপরে অলরেডি প্রয়োগ করা শুরু হয়ে গেছে। ইন্ডিয়া ভ্যাকসিন নিয়ে কাজ করতেছে, কোরিয়া কাজ করতেছে। সুতরাং অনেক বড় বড় কোম্পানি, ফাইজার, তারপরে হচ্ছে মডার্না, জনসন অ্যান্ড জনসন, স্যানোফি। সুতরাং আমি খুবই আশাবাদী। অনেকে তো বলতেছে সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে ভ্যাকসিন চলে আসবে, কিন্তু আপনাকে মনে রাখতে হবে আমাদের বিশ্বে কিন্তু প্রায় 600 থেকে 700 কোটি লোক আছে, আর ভ্যাকসিন উৎপাদনের যে ক্ষমতা সেটা কিন্তু মাত্র 150 কোটি থেকে 200 কোটি। সুতরাং সবাই আমরা ভ্যাকসিন পাবো না। সুতরাং আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে, আমাদের ভাইরাসটাকে কন্টেইন করতে হবে। এবং আমি একটু ইম্পর্টেন্ট দিতে চাই, আমরা যারা হেলথ কেয়ারে কাজ করি তাদেরকে ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, IPC মেজার, যেটা বাংলাদেশে কিন্তু ছিল না,
এই করোনা ভাইরাসটা আমাদের চোখ খুলে দিয়েছে। আপনি গভর্নমেন্ট হসপিটাল বলেন আর বেসরকারি হসপিটাল বলেন, জি। আমরা কিন্তু এই প্র্যাকটিসটা খুব কম করি। আমি আজ এটার উপরে জোর দিব যে আমরা শুধু সবাই এই আইপিসি মেজারগুলো আমাদের হেলথ হসপিটাল সেটআপে, আউটডোর সেটআপে, চেম্বারে হোক, ডায়াগনস্টিক সেন্টারে হোক, এগুলো খুব সুন্দরভাবে আমরা এগুলো মেনটেন করবো, এগুলো ট্রেনিং এর ব্যবস্থা করব এবং সবাই সচেতন হব যাতে আমরা এই ভাইরাসটাকে কন্টেইন করে আমরা ভবিষ্যৎ দিকে অর্থাৎ ভাইরাস থেকে জি এই কোভিড-19 কে আসলে মোকাবেলা করা প্রয়োজন। খুব চমৎকার করে বলছিলেন ডাক্তার আরিফ মাহমুদ। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে পৌঁছেছি। আমরা ডক্টর নূর ওয়ারা বুশরা জাহান, আপনার কাছে আমরা একটু শেষ প্রশ্নটি করতে চাই। সেটি হলো যে ঘরে বসেই আমাদের গর্ভবতী মায়েরা আসলে কি করবেন, এটি একটি প্রশ্ন। আর এর সাথে আপনার দর্শকদের জন্য কোনো পরামর্শ রয়েছে কিনা? যারা অলরেডি গর্ভবতী তাদের জন্য তো অবশ্যই যে তারা সাবধানে থাকবেন, সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। এবং ঘরে যদি কেউ এরকম সর্দি কাশির পেশেন্ট থাকে তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। কিংবা আপনারও যদি এরকম হয়ে থাকে যে হ্যাঁ আপনি একটু সর্দি কাশি ফিল করছেন, হালকা জ্বর অনুভব করছেন, তাহলে কিন্তু আপনাকে একটু আলাদা থাকতে হবে। কিন্তু তার মানে এই না যে আমি অন্যদের সাথে একেবারেই সম্পর্ক নষ্ট করে দেবো, কিংবা ফ্যামিলির অন্য কেউ এই প্রসূতি মাকে একেবারেই দেখবেন না, তার খোঁজ খবর নেবেন না, তা না। জাস্ট একটু আলাদা ঘরে রাখা, আলাদা ঘরে রাখা। এখানে একটু যুক্ত করতে চাই যে কোনো গর্ভবতী মায়েরা যদি কেউ আক্রান্ত হন, সেক্ষেত্রে কি তার জন্য আসলে চিকিৎসার বিশেষ কোনো ব্যবস্থা রয়েছে, নাকি সাধারণ চিকিৎসাতেই সেটি সেরে যেতে পারে? এবং অনাগত ভবিষ্যৎ যে তার জন্য তো একটি চিন্তা থাকে। চিন্তার ব্যাপার অবশ্যই। না, প্রথমত যেটা আমরা বলবো যে যদি সেরকম সিভিয়ার কিছু না হয়, সামান্য যদি সর্দি হয়ে থাকে, তাহলে তো আমরা বাসায় বসেই ট্রিটমেন্ট করব। এবং নর্মাল যে স্বাস্থ্যবিধি যেটা সবার জন্য প্রযোজ্য, এটা ওনার জন্যও প্রযোজ্য। উনি মাস্ক ব্যবহার করবেন এবং ওনাদের থেকে একটু দূরে থাকবেন। এই আর হচ্ছে যে তবে বেশি দুশ্চিন্তাগ্রস্ত হবেন না, প্রথম কথা। কারণ দুশ্চিন্তা করলে হয় কি যে স্ট্রেস যেটা বলি, সেখানে তখন আমার বাচ্চাটার উপর একটু এফেক্ট এটা পড়তেই পারে। সেই জন্য দুশ্চিন্তাগ্রস্ত হব না। কারণ হচ্ছে যে এখনো পর্যন্ত কিন্তু আমরা যে ম্যাটার্নাল টু ফিটাল যে ট্রান্সমিশন, যেটা যে মা থেকে বাচ্চার মধ্যে যাচ্ছে কিনা, হ্যাঁ সেটা কিন্তু এখনো পর্যন্ত প্রুফ হয়নি। তবে এই সম্প্রতি কিছুদিন আগে 5-6 দিন আগে যে ফ্রান্সে যেটা একটা বাচ্চা অলরেডি মায়ের গর্ভ থেকেই করোনা নিয়ে এসছে, সেটা তারা প্রুফ করেছে এবং তার সামান্যতম একটু সমস্যা ছিল, কিন্তু সে আল্লাহ করে ভালো হয়ে গেছে। তো এই একটা মাত্রই ঘটনা এখন পর্যন্ত। আমরা কিন্তু এতদিন বলতাম যে না, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো তথ্য নেই, এভিডেন্স নেই। কিন্তু এখন যেহেতু একটা মাত্র, তবে এই একটা মাত্র এভিডেন্সকে আমরা একটা মাস পিপলের জন্য ইয়ে করবো না যে হ্যাঁ বাচ্চারা অলরেডি অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে, সেটা বলবো না। কিন্তু ওই সাবধানতা আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে এবং খাওয়া দাওয়া ঠিক মতন করতে হবে, গরম পানি খেতে হবে, গার্গল করতে হবে, এইসব ব্যাপারগুলো তাকে মেনে চলতে হবে। পুষ্টির বিষয়গুলোকে এবং হচ্ছে যে অবশ্যই তার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে তাকে যোগাযোগ রাখতে হবে এবং ডেলিভারির সময় তাকে অবশ্যই স্বাস্থ্যকেন্দ্রেই ডেলিভারিটা করতে হবে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই প্রথমে যে আমরা যেগুলো বলেছিলাম যে হ্যাঁ ঘরে করেন, এবং আমরা যে ট্রেন্ড বার্থ অ্যাটেন্ডেন্ট দিয়ে যেগুলো ডেলিভারি যেগুলো করেছে, তো সেগুলোতে পরবর্তীতে অনেক কমপ্লিকেশন অ্যারাইজ করেছে, যেগুলোতে পরবর্তীতে আবার আমাদেরকেই সেগুলোকে ডিল করতে হচ্ছে। তো ওই কমপ্লিকেশন যাতে অ্যারাইজ না করে, সেই জন্য আপনারা অবশ্যই এখন স্বাস্থ্যকেন্দ্রে আসবেন। খুব চমৎকার করে বলছিলেন ডক্টর নূর ওয়া। পরামর্শ আছে, সেটা হচ্ছে যেটা আপনার প্রথম প্রশ্ন যে নবদম্পতিরা কি করবে। নবদম্পতির জন্য এই জন্য আমি বলবো যে এখন কিন্তু অনেক ধরনের পিল, যেটাকে আমরা ওরাল কন্ট্রাসেপটিভ পিল বলি, খুব সহজলভ্য এবং যে সাইড এফেক্ট যেগুলো, সেগুলো কিন্তু খুব কম হয়। তো সুতরাং ওনারা এই পিলগুলো স্টার্ট করতে পারেন। এবং এছাড়াও আরও অনেক কিছু পদ্ধতি আছে যেটা আমাদের ফ্যামিলি প্ল্যানিং আমরা পদ্ধতি দিয়ে থাকি। তো সেগুলোতে যদি একটু আলোচনা করা যায় এবং দুজন মিলে যদি একসাথে গিয়ে প্রপার ডিস্টেন্স মেনটেন করে যদি করা যায়, তাহলে স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আমরা তাহলে সেই সেবাগুলো কিন্তু দিব। কারণ আমরা আসলেই চাচ্ছি না যে এখন নতুন করে কোনো গর্ভধারণ হোক। আর ইতিমধ্যে এই লকডাউনেই কিন্তু অনেক আনওয়ান্টেড প্রেগন্যান্সি যেটা আমরা বলি, সেটা কিন্তু অলরেডি চলে এসছে এবং সেটাকে আমাদেরকে কিন্তু কোপ আপ করতে হচ্ছে। আমরা এগুলো নিয়েই বিয়ার করতে হবে, যতটুকু পারা যায় ঝুঁকি এড়িয়ে চলাটাই হচ্ছে আসলে এই মুহূর্তে দরকার এবং প্রয়োজন সচেতনতার জন্য। ধন্যবাদ। আমাদের সাথে দর্শক মণ্ডলী ছিলেন ডাক্তার নূর ওয়া
বুশরা জাহান, সহকারী অধ্যাপক স্ত্রী ও প্রসূতি বিদ্যা বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এবং মিটফোর্ড হাসপাতাল। আমাদের সাথে অনলাইনে যুক্ত ছিলেন ডাক্তার আরিফ মাহমুদ, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। দুজনকেই অসংখ্য ধন্যবাদ, আপনাদের মূল্যবান সময় দিয়েছিলেন। দর্শক মণ্ডলী, জানলেন এই মুহূর্তে যে নিরাপদ মাতৃত্ব, নিরাপদ জাতি গঠনে প্রয়োজন, নিরাপদ বাংলাদেশের জন্য নিরাপদ মাতৃত্ব প্রয়োজন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।